জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ কোনোটাই এখন পর্যন্ত নাই। আমি সালাউদ্দিন আহমদ শিবিরের গানে অভিনয় করছি, শিবিরের অফিসিয়াল গানে, শিবিরের দাওয়াতের গানে অভিনয় করছি। কলরব চরমনায়ের একটা প্রমিনেন্ট একটা শিল্পগোষ্ঠী, সেখানেও অভিনয় করছি। আপনি নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দেন না। আপনি বলেন যে আপনি একজন রাজনৈতিক সচেতন তরুণ, এবং আসলে আমরা যেটা বর্তমানে দেখি বা ভেবেছি যে আসলে বাংলাদেশের রাজনীতিতে এরকমের রাজনীতির বাইরে গিয়ে কি কোনো কিছু কার্যকর ভূমিকা রাখা সম্ভব আদৌ? শুধু বাংলাদেশের রাজনীতিতে না, মানুষ রাজনৈতিক জীব। এটা ভুল কথা যে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিই না, তাহলে তো রাষ্ট্র নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতাম না। ওটাও তো রাজনীতি করে আমাকে ওখানে যাইতে হয়েছে। এখন আমাদের একটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশে রাজনীতি বলতে আমরা বুঝাই জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, গণ অধিকার পরিষদ বা এগুলা। রাজনীতি তো প্রত্যেক মানুষের রক্তে রক্তে। আমি 3 লাখ শিক্ষার্থীর সাথে অ্যাডমিশন দিয়ে তাদের সাথে রাজনীতি করে আমি জয়ী হয়ে তারপরে আমার ইউনিভার্সিটিতে আমি সিট নিতে পারছি। ইভেন আমার জন্মটা হয়েছে রাজনীতি, তাই না? সবার তো ওইটা, এই কথাটা বলা ভুল যে আমি রাজনৈতিক মানুষ না। বা কিন্তু বাংলাদেশের এখন যে রাজনৈতিক দলগুলো আছে, কোন রাজনৈতিক দল আছে যারা মানে অতিরিক্ত কি বলে শুধুমাত্র বাংলাদেশ পন্থী কোন রাজনৈতিক দল আছে? আমি এইটা পরিচয় দিতে পছন্দ করি। আমি রাজনীতি সচেতন মানুষ এবং বাংলাদেশ পন্থী একজন মানুষ। আমার কাছে আমি আমেরিকা পন্থী বাংলাদেশিও না, ভারতপন্থী বাংলাদেশিও না, আফগান পন্থী বাংলাদেশিও না, আমি বাংলাদেশ পন্থী বাংলাদেশি। তো ওই পরিচয়টা যেই দিন যেই রাজনৈতিক দল, এটা অ্যাটলিস্ট আমি আমি ওয়েট করতেছি এখন পর্যন্ত। এবং যে যতই বলুক না কেন গুপ্ত হ্যান ত্যান, আমি সব জায়গায় এই কথাটা বলি। আমি যখন সাংস্কৃতিক কর্মী ছিলাম 2022-23-এর দিকে, যখন শিবিরের গানে কেউ অভিনয় করতে চাইতো না, আমি সালাউদ্দিন আহমদ শিবিরের গানে অভিনয় করছি, শিবিরের অফিসিয়াল গানে, শিবিরের দাওয়াতের গানে অভিনয় করছি। আবার কলরব চরমনায়ের একটা প্রমিনেন্ট একটা শিল্পগোষ্ঠী, সেখানেও অভিনয় করছি। তার মানে আমি কালচারাল উইং এ পর্যাপ্ত কাজ করছি। আমি যদি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতাম, আমি প্রাউডলি সেটাকে বলতাম। এই গুপ্ত গুপ্ত খেলাটা আমার কাছে কখনোই ছিল না। থাকলে আমি আমার জীবনে একটা ছবি দেখাক, একজন গুপ্ত না সুপ্ত কিছুই না, আমাকে একটা ছবি দেখাক যে আমি আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে, ছাত্রলীগের কোনো প্রোগ্রামে নিজের অজান্তে অংশগ্রহণ করছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আমার জীবনে ওই যে রচনা লেখে সবাই ছোটবেলায় লিখতেছে আমার চোখে বঙ্গবন্ধু, এই রচনা আমি লিখি নাই ভাই। ওইটা বাইবর্নি, আমার ফ্যামিলি থেকে পাওয়া। এটা আওয়ামী বিদ্বেষ আমার ফ্যামিলি থেকে পাওয়া, কারণ তারা সাফার করছে। আমার বাবাকে আমার জন্মের সময় তাকে জেলে থাকতে হয়েছে। আমি মানে আমি জন্মগ্রহণ করার 2 মাস আগে আমার আব্বু তখনও জেলে ছিল। সো এই এখন ফ্যামিলি, আমার আব্বু জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন। আমি আমার জায়গা থেকে আমি এখনো খুঁজতেছি কোন রাজনৈতিক দলে আসলে আমার যাওয়া উচিত। শহীদ ওসমান হাদি ভাই কোন রাজনৈতিক দলের সাথে ছিল? লাখ লাখ কোটি কোটি মানুষ তাকে পছন্দ করে। ওই রাজনীতিটা যদি করতে পারে, ওইটা আসলে একটা রিভলিউশনারি ফসল। তাছাড়া ওই যে রাজনৈতিক জীব এবং রাজনীতি সচেতন মানুষ এবং রাজনীতি করিও, এটা ট্রু। তবে জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ কোনোটাই এখন পর্যন্ত নাই আমি। রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচিত জিএস হওয়ার পরে শিক্ষার্থীদের উপরে আপনার যে কিছু উদ্যোগ গ্রহণ করার কথা ছিল, এটাতে আপনি কতটুকু সফল হয়েছেন বা কোন কাজটুকু এখনো করতে পারেননি বলে মনে করছেন? আমার ইশতেহার বেশি ছিল না, আমার ইশতেহার ছিল 9টা। তো 9টা ইশতেহার এমন ছিল যে আমি আমার ইউনিভার্সিটি লাইফে 3 বছরে যে যে জিনিসগুলো সাফার করছি ওইগুলা নিয়েই। তো তার ভিতরে সবগুলাই মোটামুটি যে মানে প্রশাসনকে দিয়ে করায় নেয়ার মতো যে ব্যাপারটা, যে এটা অনেক সময় হয় যে কি বলে, যেমন আমরা আবাসনের রোড ম্যাপ দিব, আবাসিকতার রোড ম্যাপ দিব। এখানে যেটা হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ইন্টারিমের সময় 3375 কোটি টাকার একটা বরাদ্দ প্রথমে খসড়া প্রস্তাবনা আসে। এখন শিক্ষার্থীদের দেয়া কথাটা আমাদের এমন ছিল যে আমরা এগুলা রোড ম্যাপ দিব, আমাদের মেডিকেল, আমাদের আবাসন, তারপরে হচ্ছে আপনার রাস্তাঘাট, ওয়াইফাই,
যে যে ব্যাপারগুলো আমার মনে হয় যে ইউনিভার্সিটিতে অবশ্যই অবশ্যই থাকা দরকার সেগুলা। তো এগুলা ধরেন যে আমি সেন্ট্রাল লাইব্রেরির জন্য সেন্ট্রাল লাইব্রেরির 2টা ডিসকাশন রুমের জন্য 17 টন এসি নিয়ে আসলাম। এখন এই এসি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে না। কেন নিবে না? কারণ তারা চায় না যে ইউনিভার্সিটিতে কোনো স্পন্সরশিপের জিনিসপত্র আসুক, তারা এটা নিবে না। তারা এটা নিবেও না, আবার তারা এইটা টেন্ডার প্রসেস করবে, তারপরে লেন্দি প্রসেস করে 1 বছর 1.5 বছর পরে করবে। তো ব্যাপারটা হয়ে গেছে এমন যে আমরা কিছু আনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতেও আপনি একই অবস্থায় দেখতেছেন, কিন্তু এত এত জিনিস তারা নিয়ে আসছে, এই প্রকল্পগুলো সব বাতিল করে দিচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অনেক কিছুই আমরা মোটামুটি চেষ্টা করছি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে যে না এটা নেওয়া ঠিক হবে না, আমরা তো করতেছি। এখন আমরা করতেছি কেমন? ধরেন এই যে 3375 কোটি টাকার ভিতরে 7টা আবাসিক হল আছে, একটা 5 তলা বিশিষ্ট মেডিকেল আছে, 2টা একাডেমিক ভবন সহ আরো অনেক অনেক কিছু আছে। এগুলো আমাদের ইশতেহারেই ছিল যে আমরা এগুলা রোড ম্যাপ দিব। এখন এগুলো আসতে আসতে আমার মনে হয় না যে 4-5 বছর 8-10 বছর চলে যাবে এগুলো আসতে আসতে, এমন একটা অবস্থা আর কি। কেমন যে এই প্রথমে বিশ্ববিদ্যালয়ের বাজেটের সিস্টেমটা এমন যে প্রথমে একটা বাজেট দেয় যে আমাদের এই এই জিনিসগুলা লাগবে, এগুলো গভর্নমেন্ট ব্লু বুকে উঠে। গভর্নমেন্ট ব্লু বুকে ওঠার পরে এবার গভর্নমেন্ট ব্লু ওখান থেকে আমাদের ইউনিভার্সিটির যিনি প্রজেক্ট ডাইরেক্টর আছেন ওনার কাছে প্ল্যান চায়, একবার ডিটেইল প্ল্যান। উনি যখন ডিটেইল প্ল্যানটা তৈরি করে আবার ইউজিসি তে পাঠায়, ইউজিসি থেকে যায় প্ল্যানিং ডিভিশন, সেখান থেকে যায় শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন টেবিল ঘুরে যায় একনেকে, তারপরে গিয়ে কাজ হয়। এবার আমরা ওই প্ল্যানিং ডিভিশন পর্যন্ত অনেক চাপাচাপি করছি রাখসু, যে মানে প্রায়োরিটি বেসিসে আমরা তালিকা করে দিছি যে আমাদের এইটা এইটা এটা লাগবে। আচ্ছা, এবার প্ল্যানিং ডিভিশন এই প্রজেক্ট ডাইরেক্টর এই টিম এরপর থেকে পুরোটা গভর্নমেন্টের। সো এই গভর্নমেন্টের এই প্রসেসে না প্রশাসন কিছু করতে পারবে না রাখসু কিছু করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার যে সব কাজ মানে যেগুলা ইশতেহার ছিল আলহামদুলিল্লাহ সবগুলা নিয়ে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে। এখন পর্যন্ত বৃহস্পতিবারে ঢাকায় চলে আসি, শনিবারে যাই। এই 2 দিন যার সাথে আমাদের যত অ্যালামনাসের সাথে দেখা করার দরকার হয়, যা হয়, এটা এই সময় নেই আর কি।